এখন শুনে আসি লিমন কিভাবে ওই বুড়ো মহিলাকে সাহায্য করবে। ভৌতিক গ্রামের পাশে থাকা আকাশ ছোঁয়া মরুভূমির বালু দিয়ে 4টি পাহাড় পাড়ি দিয়ে কাঁটা তার দিয়ে ভেড়া দেওয়া সেই অভিশপ্ত পাহাড় পাওয়া যাবে। পাহাড়টি অনেক আগে থেকে সরকারিভাবে বন্ধ করে দেওয়া হয়ে গেছে এবং পাহাড়ের ওপর থেকে আজও ভেসে আসছে হাজার জিনের আর্তনাদ। এই পাহাড়ের ভেতরে কোনো মানুষ প্রবেশ করলে বের হয়ে আসার রাস্তা খুঁজে পায় না। কখনো কখনো অনুভব করা যায় পুরো পাহাড়টি যেন ভূমিকম্পের মতো হিলছে। রাতের বেলায় যদি কেউ এই পাহাড়ের সামনে দাঁড়ায় তাহলে শুনতে পারবে আর্তনাদ। সেই মানুষজন সে মায়ায় পড়ে যাবে এবং ওদেরকে নিজেদের করতে ইচ্ছা জাগবে। ওই মানুষ লোভে পড়ে যাবে, ওর কানে বারবার ফেসে আসবে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, তোমার গোলাম হয়ে কাটিয়ে দেব, আমাকে উদ্ধার করো এই অভিশপ্ত জায়গা থেকে, আমার গলায় গেঁথে গেছে, আমাকে বাঁচাও। ওই মানুষ ভুল করে যদি ওদের জানানো চক্রে পা দিয়ে ফেলে তাহলে ওই মানুষটাকে পরের দিন সূর্যের আলো আর দেখতে পারবে না। লিমন ওই জায়গাতে যেতে হবে, ওই পাহাড়ের উপরে চড়তে হবে। ওই পাহাড়ে থাকা হাজার বছর পুরনো একটি কুড়ে ঘর, ভেতরে রাখা একটা থলি থেকে এক মুঠো বালি। ভৌতিকগ্রাম কিভাবে হয়েছিল এই গল্প তো আমরা শুনেছি, কিন্তু ওইখানে একজন পীর এবং 4 জন হুজুর মারা গেছে। কারণ ছিল ওনারা জিনদেরকে বন্দি করার ফাঁদ পেতেছিলেন, কিন্তু জিনদের ওই বন্দি জেলখানায় রেখে ওনারা বের হওয়ার রাস্তা বানাননি। ওইখানে থাকা 4 জন হুজুরের মধ্যে একজন হুজুর মারা যাওয়ার আগে ওনার একটা হাত কেটে ফেলে, একটা ঝোলাতে রাখেন এবং ওই ঝোলায় কিছু বালু ভরে রাখেন। উনি জানতেন যে উনি যে হাত দিয়ে 10টি তাবিজ পুঁতে রেখেছেন ওই হাত এক সময় মরুভূমির বালির সাথে মিশে যাবে, আর ওই হাতের সাথে মরুভূমি, বালি আর কোনো মানুষ যদি ওই পাহাড়ের উপরে উঠে যায় তাহলে ওই বালির হাতে মাপ অনুযায়ী একটা বালি নিক্ষেপ করে এবং সামনে এগোতে থাকে, তাহলে কোনো খারাপ শক্তি ওকে দমন করতে পারবে না। এবং ওর সাথে করে ওর চেহারার মতো কোনো জিন থাকলে ওকে সাথে করে নিয়ে বের হতে পারবে এই অভিশপ্ত পাহাড় থেকে। এখানে যে ম্যাপের কথা বলা হয়েছে সেই ম্যাপটি পাওয়া যায় ভুতুরে গ্রামের 5 নম্বর ঘরের 2 নম্বর রুমের 5 হাত মাটিতে বা মাটির নিচে, যেটা মাটির নিচে থাকা একটা পাথরের উপরে আঁকা আছে। ওই পাথরের শুধুমাত্র উপরে যাওয়ার রাস্তা বর্ণনা করা হয়েছে, কিন্তু নিচে আসার কোনো প্রকার বর্ণনা দেওয়া হয়নি। কিন্তু আশা করা যায় যেই রাস্তায় উপরে উঠবে ঠিক ওই রাস্তায় আসার সময় ঝুলাতে রাখা বালি একটু একটু করে সামনে নিক্ষেপ করে ওই রাস্তার নিচে আসতে হবে। কিন্তু কাজটা অতটাও সহজ নয়। যাওয়ার পথে এবং আসার পথে লক্ষ লক্ষ জিনের সম্মুখীন হতে হবে, যা কিনা হাজারো বছরের প্রতিশোধের নেশায় ভুগছে। কিন্তু এই কাজ তখনই সম্পূর্ণ করতে পারবে লিমন যখন ওর বয়স হবে 21 বছর। এই বলে হুজুর ওনার ঘটনা শেষ করেছিলেন এবং বিদায় নিলেন লিমনের কাছ থেকে। এভাবে কেটে যায় 5টি বছর। ওই বুড়ো মহিলা জিন হুজুরের সাথে কথা বলা শুরু করলো। অপেক্ষা করতে থাকলো কখন লিমনের বয়স 21 বছর হবে। সবকিছু ঠিকঠাক কাটছিল, হঠাৎ করে নেমে আসে এক সুখের ছায়া। হারিয়ে যান আমাদের হুজুর বলা বা হুজুরের মুখে শোনা ঘটনা এখানে শেষ হয়ে গেল। বর্তমানে লিমনের বয়স 26 বছর এবং লিমন বলেছে কিভাবে হুজুর মারা গেছে। মানে এখন থেকে আমরা লিমনের মুখ থেকে শুনবো গল্পের বাকি অংশ। কারণ লিমনের বয়স যখন 20 বছর তখন হুজুর কোনো এক কালো জাদুতে আক্রান্ত হয়ে চিকিৎসা করতে গিয়ে মারা গেছেন, এরকম বলে সবাই গ্রামবাসীতে। কিন্তু লিমন ওই বুড়ো মহিলার কাছে যেভাবে বলেছে ঠিক সেভাবেই বলছে। এবং রাত 10টায় হুজুর আমাকে স্মরণ করেন। হুজুর আমাকে বললেন, তুমি আমার জন্য 2টো কারবালার মাটি এনে দিতে পারবে? আমি একজন রোগী যাকে কিনা 15টা জিনে ধরছে, কালো জাদু করেছে, ওরা অনেক শক্তিশালী। আমার সাহায্যকারী 2টা জিন আছে, তারাও ওদের সাথে পেরে উঠতে পারছে না। আমি আমার রোগীর আত্মীয় স্বজনদেরকে বলে দিয়েছিলাম কাজটা আমি পারবো না, কিন্তু ওই বেটির মা বাবা আমাকে এমনভাবে রিকোয়েস্ট করতে থাকলো যার কারণে আমি এই কাজটা করতে বাধ্য হয়েছি, এই উদ্যোগ নিয়েছি। বুঝলে, কারবালার মাটি দিয়ে যদি এই মেয়েকে তাবিজ বানিয়ে দিতে পারি তাহলে কোনো একটা শক্তিশালী জিন এই পৃথিবীতে জন্ম নেয়নি যে ওই মেয়েকে ক্ষতি করতে পারে। বুঝতে পারলে? আমি এই কথাটা শুনে কারবালা মাটি আনতে বের হয়ে যায়। পুরো 3 দিন লেগে গেল মাটি আনতে, কিন্তু দুঃখের বিষয় ওই মাটি নিয়ে আসতে আসতে শুনতে পাই হুজুর নাকি মারা গেছে। পরে আমি হুজুরের পোষা জিন 2টি খুঁজতে বের হই। আমি একজন জিনকে পাই হুজুরের বাড়ির পাশে অনেক বিভৎস অবস্থায় পড়ে আছে এবং ওকে জিজ্ঞেস করলাম কি হয়েছে। তখন সে পোষা জিন 2টি বলল, তুমি যখন ওই মাটি আনতে গিয়েছিল ঠিক 2 দিন পর ওই জিনগুলো ওই খবর পেয়ে যায়, যার কারণে ওরা আমাদের উপর আক্রমণ করে। তখন আমাদের হুজুর পুকুরে গোসল করছিল এবং আমরা দুজনে আমাদের রাজ্যের কিছু কাজ নিয়ে ব্যস্ত
ব্যস্ত ছিলাম। হুজুর আমাদেরকে স্মরণ করেন। আমরা আসতে লেট হয়ে গেছিল এবং আমরা এসে দেখতে পাই আমাদের হুজুর পানির উপরে মৃত অবস্থায় ভেসে আছেন। আমাদের অনেক রাগ হয়। ওই 15টা জিনের উপরে আমরা অনেক আক্রমণ করতে চাই, কিন্তু আমাদের জানা ছিল না এইখানে জিনগুলোকে তান্ত্রিক চালনা করেছিল। ও আমাদের জন্য অপেক্ষা করছি না। আমরা কি ওর 15টা জিনের মধ্যে 10টার মাথা ছিঁড়ে ফেলে দিই। তখন আমার সাথে থাকা আর একটা জিন ওই তান্ত্রিককে বন্দি করে নেয় এবং আমি ওখানে আর কিছুই করতে পারছিলাম না, কারণ আমার সামনে সহকর্মী জিন তান্ত্রিকের বোতলে বন্দি। আর আমি কি করতে পারবো কিছুই বুঝে উঠতে পারছিলাম না। আমি এই জায়গা থেকে পালাতে চাই, তখন তান্ত্রিক একটা জিন চিনে আমাকে তাড়া করে। ওরা আমাকে অনেক আঘাত করে। শেষ পর্যন্ত আমি এখানে এসে পড়েছি। তুই তিলে তিলে মরবি তুই। বুড়ো মহিলাটির সাথে থাকতে থাকতে ওকে যেন আমার অনেক বেশি আপন মনে হতো। প্রতিদিন ওর সাথে অনেক গল্প করা যেন আমার প্রতিদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছিল। তখন আমার বয়স ছিল 21 বছর, আর 21 বছর হতে মাত্র 2 মাস বাকি। আমি বুড়ি মহিলাকে জিজ্ঞেস করলাম, তুমি যে আমাকে বললে 21 বছর হলে তুমি আমাকে ভূতের গ্রামে নিয়ে যাবে, কিন্তু আমার তো আর মাত্র 2 মাস পরে 21 বছর হতে চলেছে। আমাকে থামিয়ে দিয়ে সে বুড়ো মহিলা বলে উঠল, হ্যাঁ, এটা তো অবশ্যই তোমার 21 বছরের হলে তুমি পারে আমার ছেলেদেরকে উদ্ধার করতে পারবে, কিন্তু এখন আমার কাজ হলো 6 বছর যে হুজুরের সাথে আমি থাকতাম তার কাছ থেকে আমি অনেক শিক্ষা অর্জন করেছি। যিনি আমাকে আশ্রয় দিয়েছেন, যিনি না হলে আমি তোমার সাথে মিশতে পারতাম না। ওনাকে কয়টা দুঃসূচিন মেরে আমি ওদের প্রথমে মৃত্যুর দরজায় করে দিব। আমি তখন বললাম, কি করবে তুমি? হ্যাঁ, তুমি একা কি পারবে? ওই তান্ত্রিকের কাছে হাজার হাজার শক্তিশালী জিন কিন্তু রয়েছে। বুড়ো মহিলা তখন বলল, তুমি আমাকে দুর্বল জিন মনে করো? আমি মাদিয়ানি বসবাসকারী জিন, উম্মে আল দুয়াইসের মেয়ে। আমাদের পুরো বংশে আজ এমন কোন জিন জন্মায়নি সে কিনা কোনো খারাপ জিনের সামনে পরাজয় স্বীকার করবে। আমাকে তুমি একটু সাহায্য করতে হবে। আমাকে তুমি 3টা জিনিস এনে দিতে হবে। যা হলো হুজুরের হাতে থাকা সেই তসবিহ, হুজুরের পায়ে জুতা এবং 20 কেজি মিষ্টি। পারবে তো সবকিছু আনতে? আমি এক কথা রাজি হয়ে গেলাম আর জিজ্ঞেস করলাম, কি করবে এগুলো দিয়ে? বুড়ি মহিলা তখন বলে উঠল, তুমি কি দেখতে চাও আমার শক্তি? তুমি পরিচিত হতে চাও আমার পরিবারের সাথে, আমার গোত্রের সাথে? আমি বললাম, তোমার কি পরিবারও আছে? তুমি 7 বছর ধরে আমার সাথে কথা বলছো, একদিনও বললে না। অবশ্যই অবশ্যই আমি চাই তোমার পরিবারকে দেখতে। বুড়ি মহিলা বলে উঠল, আমি ওদের 2 দিন আগে বলে রেখেছি আগামীকাল সন্ধ্যার পর ওরা সবাই উপস্থিত হবে এবং আমরা মানুষ কামনা পূরণ করবো একেবারে। হুজুর হত্যাকারী জিনদের তান্ত্রিকরে হত্যা করে। আমি তখন বললাম, তাহলে আমি এখনই তোমার সব জিনিসপত্রের ব্যবস্থা করছি। এই বলে আমি একটা দোকানে গিয়ে 20 কেজি মিষ্টি নিয়ে আসলাম। হুজুর ঘরে গিয়ে ওনার স্ত্রীর সাথে কথা বলে ওনার তসবিহ এবং পায়ের জুতো নিয়ে আসলাম। পরের দিন সন্ধ্যাবেলায় বুড়ি হঠাৎ করে আমার সামনে প্রকট হলো। আমি অপেক্ষায় ছিলাম। বুড়ি আমাকে বলল, তোমার সাথে আমার সকল পরিবারের মানুষ পরিচিত হওয়ার জন্য অপেক্ষা করতেছে। আমি বুড়ির কথার সম্মতি দিয়ে যেতে থাকলাম। আমাদের বাড়ির প্রায় 1 কিলোমিটার দূরে চাষের জমির পাশে আমাকে বুড়ি নিয়ে আসলো। আমি দেখতে পেলাম 15 জনের মতো মানুষ, কিন্তু সবার পরনের সাদা কাপড়। এখানে 5 জন মহিলা এবং 10 জন পুরুষের মতো একই রকম লাগছিল। সবাই আমার দিকে যেন এক অদ্ভুত দৃষ্টিতে চেয়ে আছে। ওদেরকে চাউনি যেন একদম অনেক বেশি মায়াবী। আমি আসার সময় 20 কেজি মিষ্টি এবং হুজুরের তসবিহ আর জুতো এনেছিলাম, সবগুলো ওদের সামনে রাখলাম। বুড়ো মহিলা আমাকে সবার সাথে পরিচয় করিয়ে দিল এবং আমি দেখতে পেলাম ওরা ওই মিষ্টিগুলো খুলে খাচ্ছে। একজন পুরুষ এবং একজন বুড়ো মহিলা আরবিটা কিছু একটা বলল। তখন আমি আরবি জানতাম না, কিন্তু বুড়ো মহিলা আমাদের সাথে সাথে থাকতে পুরোপুরি যেন শিখে গিয়েছিল। বুড়ো মহিলা আমাকে সামনে একটা পাহাড় দেখিয়ে বলল, পাহাড়টা খুব একটা উঁচু না, উঠতে হলে 5 মিনিট লাগবে। আমাকে আরো বলল, ওই পাহাড়ে কি দাঁড়াও এবং সব কিছু দেখো। আমি ওই পাহাড়ের মাথায় উঠলাম। আমার সাথে ওই বুড়ির মহিলার পরিবারের 2 মেয়ে এবং 3 জন পুরুষ ওই পাহাড়ে আমার সাথে গেল। উপরে উঠে আমরা নিচের দিকে তাকালাম। হঠাৎ করে দেখতে পেলাম একটু আগে যাদের আমি সাধারণ মানুষের মতো দেখেছিলাম, অদ্ভুত রকমের ওদের আকৃতি যেন পরিবর্তন করছে। বুড়ি মহিলা সহ 11 জন একজন এক এক রকমের আকৃতি নিচ্ছে। ওদের শরীর থেকে লাল লাল আগুন রশ্মি যেন বেরিয়ে আসছে। বুড়ি মহিলা বলে উঠল, সামনে তাকাও,
হুজুরের ওই জুতা এবং তসবির উপরে। সামনে তাকালে লক্ষ্য করলাম হুজুরের ওই জুতা এবং তসবির উপরে কিছুটা দিয়ে আঘাত করতে লাগলো। ওখানে থাকা 2-3 জন পুরুষ জিন আঘাত করার সাথে সাথে আমি দেখতে পেলাম আশেপাশে চারদিকে যেন অন্ধকারের মাঝেও আরো অন্ধকার হয়ে গেছে, ঘুট ঘুট অন্ধকার হয়ে গেল। রাতের প্যাঁচার ডাক যেন ভেসে আসছিল, সে প্যাঁচার ডাক যেন চারিদিকটাকে আরো বেশি অস্থির করে ফেলেছিল। প্রকৃতি ও যেন সে নিঃশ্বাস নিতে লাগছিল এবং আশেপাশে থাকা গাছগুলো যেন ধীরে ধীরে নড়তে শুরু করলো। পাশে থাকা পুকুর লাগছিল যেন মাছগুলি জল থেকে বেরিয়ে আসছিল। সবার হাতে থাকা হাতুড়ির মতো যা থেকে বের হয়ে আসছে আগুনের বৃষ্টি। হঠাৎ করে ডান পাশে আমার চোখ চলে গেল। আমি দেখতে পেলাম কালো কয়েকটা শত শত অবয়ব আসছে। ওরা যেন লাগছিল কয়েকদিন ধরে রক্ত পিপাসায় ভুগছে। ওদেরকে দেখতেই মনে হচ্ছিল ওরা কোনো খারাপ কাজের জন্য সর্বদা আগে থেকেই প্রস্তুত। ওদেরকে তান্ত্রিক এতটাই খারাপ বানিয়ে রেখেছে যা ওদের নির্মম চেহারায় দেখতে পাচ্ছিলাম। বুড়ি এবং ওনার পরিবারের 10 জন সদস্য মিলে ওদের উপরে আক্রমণ করলো। এক একটা জিনের থেকে মাথা আলাদা করে ফেললো এবং এক একটা হাতুড়ির আঘাতে ভয়ঙ্কর ভাবে হয়ে উঠেছিল চারপাশটা। এরকম দৃশ্য আমার জীবন আগে কখনো দেখিনি। যা দেখেছি তা বিশ্বাস করতে পারছিলাম না। আল্লাহ যেন আমাকে এরকম দৃশ্য না দেখায়। 10 মিনিট অতিবাহিত হওয়ার পরে দেখতে পাই চারদিকে যেন এক নীরব নিস্তব্ধ পরিবেশে রূপান্তরিত হয়ে গেছে। চোখটা বন্ধ করে আবারও খুলে দেখতে পারলাম হাজির হয়ে গেছে ওই তান্ত্রিক যে কিনা আমাদের হুজুরকে মেরেছিল। তান্ত্রিক আসার পরে ওকে যেন পড়তে পড়তে মাটিতে বসে পড়লো। এদিকে বড় মহিলা এবং ওর সাথে থাকা 10 জন জিন চিৎকার করে আর্তনাদ করতে লাগলো। আমি ভয় পেয়ে গেলাম। হঠাৎ আমার পেছন থেকে একটা আওয়াজ আসলো, তুমি শুধু দেখো, ভয় পাবে না, এটা আমাদেরই করা চাল। তখন আমি দেখতে পেলাম ওই তান্ত্রিক 5টা বোতল বের করলো এবং একে একে সবাইকে বন্দি করলো। বন্দি করার পর তান্ত্রিক চিৎকার করে বলতে লাগলো, আমি এই পৃথিবীর সব চাইতে বড় তান্ত্রিক, পৃথিবীর সব চাইতে ক্ষমতাশীল আমি যতদিন বাঁচবো আমার শক্তি তার চেয়ে বেশি দিন বাঁচবে। তান্ত্রিক এভাবে চিৎকার দিতে দিতে বসে পড়ল জমিনে। আমি অনেকটাই যেন ঘাবড়ে গিয়েছিলাম এবং পেছন ফিরে তাকিয়ে আমার সাথে আরো 2 জন পুরুষ এবং 2 জন মহিলার উদ্দেশ্য করে বলতে যাব, তোমরা কেন কোনো সাহায্য করছো না ওদেরকে? তখনই আমি দেখতে পাই আমার পেছনে সাধারণ 4টি মানুষের মতো জিন। ওরা নাকি আকাশ ছোঁয়া আকৃতির প্রকাশ পেল যে পাহাড়ের উপরে উঠতে 5 মিনিট হাঁটতে হয়। ওই পাহাড় থেকে 4 জন লাফ দিয়ে নিচে নেমে গেল। তান্ত্রিকের কাছে গিয়ে তান্ত্রিকের কর্তানটা বাঁকা করে দিল। অতঃপর আমার দিকে তাকিয়ে ইশারা করলো, নিচে আসো। আমি যদিও অনেক ভয় পেয়ে গেছিলাম, কিন্তু ওই বুড়ির সাথে আমি প্রতিদিন গল্প করি। আমি যেন ওকে আমার অনেক বেশি আপন করে নিয়েছি। আমি দৌড়াতে দৌড়াতে গিয়ে জিজ্ঞেস করলাম, তোমাদের সাথে থাকা বাকি 11 জন কোথায়? আর ওই তান্ত্রিক ওদের কোথায় রেখেছে? হ্যাঁ। তখন ওরা আমার একটা ব্যাগ দেখিয়ে দিল এবং বলল, এই ব্যাগে যত বোতল পাবে সবগুলো খুলে দাও। আমি একে একে করে 25টা বোতল খুললাম এবং বারবার অবাক হলাম। এক একটা বোতল খোলার পরে এক এক আকৃতির জিন যেন বেরিয়ে আসছিল আমার সামনে এবং শেষ পর্যন্ত আমি আবারও সবাইকে ফিরে পেলাম এবং সবার মধ্যে একজন আমাদের হুজুরের বিশ্বাসী জিন ছিল যে কিনা হুজুরের হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য গিয়েছিল এবং ওই সময় তান্ত্রিক ওকে বন্দি করে ফেলে। অতঃপর আমরা সবাই এই জায়গাটা ত্যাগ করি এবং বুড়ি মহিলা সবার উদ্দেশ্যে বলে উঠল, আস্তিকা, তোমরা সবাই মুক্ত। তোমরা সার পরিবারের সাথে চলে যাও, আর যাদের পরিবার নাই তারা চাইলে আমার সাথে আলমাদিয়াম গ্রামে বসবাস করতে পারো। এবং ওইখানে বড় মহিলাকে এবং তার পুরো পরিবারকে বিদায় দিল এবং বাকি যে কয়টা জিন যাদের পরিবারের সবাইকে হারিয়ে ফেলেছে ওদের সাথে নিয়ে বড় মহিলার পুরো পরিবারের মাদিন চলে যায়। ওই দিনের পর থেকে আমি আরো বেশি ভালোবেসে ফেলি ওই বুড়ি মহিলাকে। ভালোবাসাটা এমন ছিল যে তাকে হারিয়ে ফেলার ভয়। আমার যেন অনেক বেশি সম্মান দিতে ইচ্ছা করছিল সেই বুড়ো মহিলাকে। যাই হোক, 1 মাস কাটার পর আমার বাবা দেশে আসলেন এবং সাথে নিয়ে আসলেন আমার জন্য দুবাইয়ের একটি ভিসা। বাবা 1 মাস ছুটি কাটিয়ে আমাকে সাথে করে নিয়ে যাবেন ওনার কাছে। আমি মনে মনে ভাবতে লাগলাম, বুড়ো মহিলা সত্যি ভবিষ্যৎ দেখতে পারে, কারণ কয়েকদিন আগে আমাকে বলেছে শীঘ্রই তুমি দুবাইয়ে যাচ্ছ, 5 দিন পর দেখা হবে।
তাই ভাবলাম আমার বন্ধু আজাদকে আড্ডা দিব আর দেখা হবে। ওকে বললাম কালকে আমরা আমরা মামার বাড়িতে বেড়াতে যাব এবং বিদায় নিয়ে আসবো। ঠিক কথা মতো পরের দিন আসরের পরে বের হয়ে যায় দুজন। গাড়ি করে 5 কিলোমিটার অতিক্রম করলে আমার মামা বাড়ি। পুরো সময়টা অনেক ভালো কাটলো। আমি আসার সময় মামা অনেক রিকোয়েস্ট করে থাকার জন্য, কিন্তু আমি বলি সমস্যা হবে না, চলে যেতে পারবো, কোনো সমস্যা হবে না। আমি আর আজাদ বাড়ির সামনে আসতে গাড়ি পেয়ে গেলাম। সিএনজি চালক আমরা দেখে অনেক বেশি খুশি হলাম, কারণ আমরা ভেবেছিলাম বাজারে গিয়ে গাড়ি খুঁজতে হবে। মনে করলাম কপাল হয়তো অনেক ভালো হবে। বাড়ির সামনে গাড়ি, এবং যখনই ড্রাইভারকে বলতে যাবো আমরা আমাদের বাড়ির ঠিকানা দিতে হবে, ঠিক তখনই ড্রাইভার আমাদেরকে চুপ করিয়ে দিল এবং বলল, আমি জানি তোমরা কোথায় যাবে, তোমরা শুধু উঠে বসো। আমি একটু অবাক হলাম। আমার বাড়ির সম্পর্কে ড্রাইভার আমাকে দেখে এত কিছু বলে দিল, অদ্ভুত না? চিন্তা করার সময় পেলাম না। তারা হড়ু করে দুজনেই গাড়িতে উঠে বসলাম, আর ভেতরে বসার পরেই লক্ষ্য করলাম পায়ের সামনে পাটের বস্তা দিয়ে মোড়ানো কিছু একটা রাখা। জিজ্ঞেস করলাম, মামা কি রাখা এটাতে? অনেক রাগ এবং উত্তেজিত হয়ে উত্তর দিল, ওটা দিয়ে তোমার কি করবা? ওরা চুপ করে বসে থাকো, বুঝতে পারছো? ভয় পেয়ে গেলাম, কারণ এই আওয়াজটা আমার খুব বেশি পরিচিত লাগছে। মনে মনে দোয়া কালাম পড়ছি এবং হঠাৎ করে লক্ষ্য করলাম কম হলো 10 মিনিট ধরে গাড়ি চলছে, কিন্তু আজাদ এত চুপচাপ কেন বসে আছে? আমার পাশে আজাদ বসে একটু আগে চোখ ঘোরাতে দেখলাম আজাদ নেই সেখানে। কিছুই বুঝতে পারলাম না, সাহসও করতে পারছি না ওই ড্রাইভারকে জিজ্ঞেস করেন। আমি তখন বুঝতে বাকি আমার পেছনে খারাপ কিছু লেগে গেছে। গাড়িতে বিসমিল্লাহ বলে লাফ দিয়ে পড়লাম। নিচে পড়ার পর আমি দেখতে পেলাম আমি এখন একটি জায়গায় লাফ দিয়ে পড়েছি, যেখানে কিনা আমাদের পুরো বাজারে ময়লা আবর্জনা ফেলা হয়। সামনের দিকে তাকিয়ে দেখলাম সিএনজিটা কোথায় যেন হয় মিলে গেল, এবং আমি আমার প্যান্ট শার্ট একটা জুড়ে রাস্তার পাশে নিয়ে এলাম এবং দেখতে পেলাম ওই পাটের বস্তা যেটা কিনা ওই সিএনজির ভেতরে ছিল। ওই চারিদিকে আজাদ যেন ঘুরতে লাগলো এবং জোরে জোরে চিল্লাতে থাকে। আজাদ কোনো সারা শব্দ নেই। তখন হঠাৎ করে চোখ পড়ে ওই পাটের বস্তার দিকে। আমি কাছে গিয়ে হালকা আলোতে দেখতে পাই বস্তাটি লাল হয়ে গেছে। তাড়াহুড়ো করে বস্তাটির মুখ খুলে এবং যা দেখতে পাই তার জন্য আমি একদম প্রস্তুত ছিলাম না। বস্তাটির মুখ খুলতে আমার বন্ধু আজাদের মাথাটা ফুটবলের মতো করিয়ে আমাদের সামনে আসলো। আমি নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারছিলাম না। গলা থেকে কোনো শব্দ যেন বের হয়ে আসছে না আমার মুখে। চোখগুলো দিয়ে যেন পলক মারতে পারছিলাম না। কি হয়ে গেল আমাদের সাথে? আমি যা দেখছি আসলে কিছু সত্য। নিজের উপর বিশ্বাস হারিয়ে ফেললাম। নিজেকে রীতিমতো ভুল বুঝতে শুরু করলাম। তখনই আমার চোখগুলো সামনের দিকে, তখনই দেখতে পেলাম বাতাসের গতিতে একটা কালো কুচকুচে অপব আমার দিকে হাতে দা নিয়ে আসছে। চিৎকার দিয়ে আল্লাহ বললাম এবং ওই বুড়ি মহিলাকে স্মরণ করে অজ্ঞান হয়ে পড়ি। পরের দিন আমি নিজেকে আবিষ্কার করি নিজের ঘরের ভেতরে। আমার হাতের একটা আঙ্গুল কাটা অবস্থায়। রাতে কি হয়েছে আমার সাথে কি আমি জানি না। আমি জানতে পারি আমার বাবার মুখ থেকে। রাত তখন 2:30 বাজে। বাবা বললেন, আমি জানি তোর সব সময় লেট করে বাড়িতে আসিস। তোকে নিয়ে আমি এত বেশি টেনশন করিনি, কারণ তোর মাও আমাকে বলেছে তুই নাকি রাত বিরাতে বাড়িতে আসিস। কিন্তু হঠাৎ বৃষ্টি নেমে আসলো, চারিদিকে অনেক বৃষ্টি শুরু হলো, তাই আমি একটু চিন্তা করছিলাম আর কি। সাঁতারা নিয়ে একটু সামনে এগিয়ে দেখি তুই আসছিস কিনা। প্রচন্ড বাতাস, বৃষ্টি এবং নেবু নেবু আলোতে দেখতে পেলাম অটো রিক্সা আমার দিকে আসছে। তখন আমি মনে করলাম তুই আজাদ হয়তো বা আসছিস। আমি হাত দিয়ে একটা ছাতা এনেছিলাম তোকে দেবো, তাই দাঁড়িয়ে অপেক্ষা করছি। ধীরে ধীরে রিক্সাটা আমার সামনে আসলো। এত এত বৃষ্টি, আর তারপরেও ড্রাইভার আমাকে বললো একটু পানি দেন, আমি পানি খাবো, আমার গলা শুকিয়ে এসেছে। ড্রাইভার অতিক্রম করে পেছনে চোখ টিতে না দিকে দেখতে পাই তুই অজ্ঞান অবস্থায় পাশের একটা পাটের উপরে বস্তা ওখানে পড়ে আছিস। আমি রিক্সা ড্রাইভারের চোখে মুখে ভয় এবং হতভম্ব হয়ে গেলাম এসব দেখে। জিজ্ঞেস করতে যাবো যে কি হয়েছে, তখনই ড্রাইভার আমার মুখ বন্ধ করে বলল, প্রথমে বাড়িতে চলেন। ড্রাইভারের কথা রাজি হয়ে প্রথমে বাড়িতে গেলাম এবং রিক্সা থেকে নামিয়ে বেডে শোলাম, এবং তোর হাতে টপ টপ করে তখন রক্ত পড়ছে। তোকে কতবার যে ঝাঁকুনি দিয়েছি, তুই কিছু অনুভব করতে পারছিলি না। তখন রিক্সার ড্রাইভার পেছন থেকে আওয়াজ ছিল বস্তাটা নামান। জিজ্ঞেস করলাম এটাতে কি আছে? রিক্সার ড্রাইভার বলল, প্রথমে এটা নামান, আমাকে একটু পানি দেন, আমি সব বলতাছি আপনারে। তখন আমি ওই বস্তাটা নামালাম। এ কি, আমার হাতে রক্ত লেগে আছে, এই বস্তা থেকে রক্ত কেন পড়ছে? অবাক হয়ে বস্তুটি রীতিমতো ছেড়ে দিলাম। বৃষ্টির পানির সাথে সাথে রক্তগুলো রীতিমতো বেশ বেড়ে যাচ্ছিল।
তোর মা তখন বাইরে আসলো এবং বস্তার বুকটা খুলতে আমার পায়ের সামনে থেকে রীতিমতো গড়াতে গড়াতে আজাদের মাথাটা আসলো। আমি আর তোর মা অনেক ভয় পেয়ে গেছিলাম তখন। তোর মা চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে পড়েছিল। তোর মায়ের এরকম চিৎকার শুনে আজাদের বাবা মা রীতিমতো দৌড়ে আসে আমাদের ঘরে। ওরা এগুলো দেখে পাথরের মতো হয়ে যায় এবং শক্ত হয়ে গেছিল। আজাদের মা তো এখন বাবুনের মতো আসন করছে এখন। ওর বাবা তো সহ্য করতে পারেনি তোকে চোখের সামনে এরকম অদ্ভুত অবস্থা, কত বিখ্যাত দেহ, সাথে স্টক করে এবং হসপিটালে ভর্তি করানো হয়। আজাদের ভাই তোকে দোষারোপ করতে শুরু করে। তখন ঠিক রিকশার ড্রাইভার সবাইকে থামিয়ে দিলেন এবং বলতে শুরু করলেন গভীর একটা শ্বাস নিয়ে আমাদেরকে বললেন, আমার জীবনে সব থেকে ভয়াবহ দৃশ্যগুলো আজকে দেখে ফেলছি। সৌদির বাড়িতে সাল দিয়ে আসার সময় দেখতে পাই কয়েকটা কালো কালো ছায়ামূর্তি আজাদের শরীর থেকে মাংস টাইনা টাইনা নিয়ে যেতেছে এবং অনেক আনন্দের সাথে খাইতেছে। আমি মনে করছিলাম এটা আমার চোখের ভুল, এটা হইতে পারে না। গাটা হালকা থামায় চোখটা বন্ধ করে আবার চোখটা খুললাম। তখন ল্যাম্প পোস্টের আলোতে দেখতে পেলাম আমি যা দেখি তা চিরন্তন সত্য। পাশে লিমন পড়ে আছে এবং তিন চারটা কাক কোথায় যেন বৃষ্টির আনা উড়ালে উড়ে উড়ে সে লিমনের বাম পাশের বুড়ো আঙ্গুলটি খেতে থাকে। কি করবো বুঝে উঠতে পারতেছিলাম না, আমি বুঝতে পারতেছিলাম না এবং সাহসও বুঝতেছিলাম না, সামনে যাবো সাহস পেতেছিলাম না। তখন মনে মনে ভাবলাম যাই হোক, রক্ষা তো করতে হবো, মানুষ তো আমি। সামনে 2 থেকে 3টা পা এগুতে হঠাৎ করে দেখতে পেলাম একটা বুড়ি মহিলা ওদের দিকে যাইতেছে। ধীরে ধীরে অনেক ভয়ঙ্কর রূপ নিচ্ছে। বুড়ি মহিলা ওদের কাছে গিয়ে যে চারটা বইখানে আমাদের মাংস খাইতেছিল ওদেরকে টান দিয়ে রীতিমতো ছিঁড়ে ফেলে। আর যখন কাক দুইটারে একবারে দেওয়া হইতেছিল তখন কাক দুটি লিমনের বুড়ো আঙ্গুলটি একবারে রীতিমতো উড়াল দিল খায়া। তখন বুড়ি মহিলাটি আমাকে ইশারা করে এবং স্বাভাবিক রূপে ফিরে আসে। আমাকে বলে তোমার বাড়ির পরিচয় দিয়ে ওদেরকে বসে দিতে। আমি অনেক ভয় পেয়ে গেছি, আমার গলা শুকিয়ে এসেছিল, হাত পা যেন কাজ করতেছিল না, আমি এই জন্য খুব কাঁপতেছিল। তারপরও রিক্সা চালিয়ে আসতে হয়েছে আমারে। এই বলে ড্রাইভার আরেক গ্লাস পানি খেয়ে আল্লাহর নাম নিয়ে বাড়ি থেকে বিদায় হয়ে গেলাম এবং ওর নাম্বারটা দিয়ে গেছে কোনো সমস্যা হলে ফোন দিতে। এই শুনে আজাদের পরিবার একটু শান্ত হয়। আমরাও কিছুই বুঝতে পারিনি তখন। আর আজাদ যখন ক্ষত বিক্ষত দেহটা নিয়ে বের করেন সামনে এলাম তখন পুরো এলাকা ছড়িয়ে যাচ্ছিল একবারে এই ঘটনা। এবার সাথে সাথে গোসল দিয়ে জানাজা দিয়ে এই মাত্র এলাম আর কি। আর এটাই ছিল ঘটনা। আর বাবা তার কথা এখানে শেষ করেছিল। ছোটবেলা থেকে প্রিয় বন্ধুকে হারিয়ে নিজেকে অনেক অপরাধী মনে হচ্ছিল। কাকে কি বলে সান্ত্বনা দেব বুঝে উঠতে পারছিলাম না। জীবনে এত কঠিন পরিস্থিতিতে পড়তে হবে তা কখনো চিন্তাও করিনি। 2 দিন পর আমার ফ্লাইট। একদিন কেটে গেল। আমি অনেক চেষ্টা করলাম বুড়ো মহিলার সাথে দেখা করতে, কিন্তু ও আমার ডাক মনে হয় শুনতে পাচ্ছে না। এদিকে বাড়িতে এত ঘটনা ঘটে যাওয়ার পর বাবা আমাকে দেশে রেখে যেতে চাচ্ছেন না। আমার কাটা আঙ্গুল দিয়ে তখনই আমি বাবার সাথে দুবাই আসলাম। আমার বাবা একটা দোকান ছিল শারজাতে, যেখান থেকে 10 কিলোমিটার অতিক্রম করলে পাওয়া যায় ভূতের গ্রাম নামে একটি গ্রাম। আমি যাব আর 3 দিন পর দেখা পাই ওই মহিলার। আমাদের দোকানের ঠিক ওপরে আমার বাবা 2টো রুম রেখেছেন, যেখানে দোকানের জিনিসপাতি ট্যুর করে রাখা হয় এবং এক পাশে আমরা ঘুমাই। এক রুমে আমার বাবা এবং আমাদের দোকানের একজন স্টাফ শুতেন, অপরটাতে আমি এবং আমার দোকানের একজন স্টাফ এর সাথে শুতাম। 2 দিন পর ওই স্টাফ দুবাই কোনো কারণে বা কোনো আত্মীয়ের সাথে দেখা করার জন্য 2 দিনের জন্য ছুটি নিয়ে গেছে। তখন ওই রুমে ছিলাম আমি একা। হঠাৎ করে দেখতে পেলাম বুড়ো মহিলার এবং বুড়ো মহিলাকে আমি জিজ্ঞেস করলাম, কি হয়েছে আপনার, এতদিন কোথায় ছিলেন? তখনই উনি আমাকে বলে উঠলেন, শেষ যখন তুমি ওই রাতে আমাকে স্মরণ করেছিলে তখন এসে দেখতে পাই আমি যে তান্ত্রিক জিনগুলোকে মেরেছিলাম সারা আমাদেরকে হুজুরকে মেরেছিল, ওদের মধ্যে 5 জন জিন তোমার উপর আক্রমণ করে এবং তোমার বন্ধুকে মেরে ফেলে এবং তোমার হাতে পুরো আঙ্গুল দিয়ে তোমাকে কালো জাদু করতে চেয়েছিল। তোমাকে একটা রিকশাতে উঠিয়ে আমি লাস্ট 2টা জিনকে মেরে ফেলি। তখন আমি কিছু আঘাত পেয়েছিলাম, তাই তোমার সাথে সাড়া দিতে পারি না তোমার ডাকে। তখন আমি বলে উঠলাম, এখন আমি কি করব আর আপনার ছেলেদেরকে কিভাবে বাঁচাবো? তখন বুড়ো মহিলা বলে উঠল, তুমি তোমার শরীর নিয়ে ওই পাহাড়ে যেতে পারবে না, আর যদি যাও তাহলে ফেরত আসবে বলে আমার মনে হয় না। তাই আমি চাই তুমি তোমার দেহ ছাড়া ওই পাহাড়ে ভ্রমণ করবে আর আমার বড় মায়ের কাছ থেকে 4টি তাবিজ লিখে নিয়ে আসবে। এগুলো 1 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবে, পরে ওই পানি পান করবে, তবেই তোমার শরীর থেকে তোমার আত্মা বের হয়ে আসবে।
মানে তোমার শরীর থেকে কিছু সময়ের জন্য আত্মা বের হয়ে আসবে। তখন আমি জিজ্ঞেস করলাম, এই কাজটি কখন করতে হবে? বুড়ো মহিলা আমাকে বলল, এক্ষুনি করতে হবে, কারণ আমাদের হাতে সময় অনেক কম আছে। 3 দিন পর রমজান এই কাজ করা অসাধ্য, এখনই তোমার এই কাজ করতে হবে। এরপর একটা বোতলে পানি আনলাম এবং বুড়ির দেওয়া সে তাবিজগুলো ঢুকিয়ে রাখলাম। 1 ঘন্টা পর বুড়ি আমাকে একটা ম্যাপ দেখালো এবং সে নিয়ম অনুযায়ী বলে দিল। 1 ঘন্টা পর পানি পান করলাম, চোখগুলো কেন যেন বন্ধ হতে শুরু হলো এবং অন্ধকারে এক পৃথিবীতে পা রাখতে চলেছিলাম। তখন মনে হচ্ছিল না আবারও আমার এই চোখ ফিরে আসবে, মনে হচ্ছিল না এই অন্ধকার পৃথিবী পরে কোনো পৃথিবী আমার জন্য অপেক্ষা করছে। চলে গেলাম এক ঘুমের জগতে। 4-5 ঘন্টা পর ফিরে এলাম আমার জীবনে, আমার নতুন জীবন। ঘুম ভাঙতে দেখতে পেলাম আমি একটা হসপিটালে, বাবা আমার পাশে চেয়ারে বসে আছে। উঠে বসতে দেখলাম আমার মতো আরেকজন বিছানায় শুয়ে আছে। বাবাকে কয়েকবার ডাক দিলাম, সান্ত্বনা দিলাম, কিন্তু বাবা আমার কথা শুনতে পাচ্ছিলেন না। বাবার শরীরে হাত দিব, তখন দেখলাম আমার হাত তার শরীর রীতিমতো ভেদ করে চলে যাচ্ছে। কিভাবে সম্ভব? আমার বাবা অনেক ব্যস্ত হয়ে পড়েছেন আমাকে নিয়ে। দেশ থেকে মা বারবার কল দিচ্ছে, বাবার সবাইকে সান্ত্বনা দিচ্ছে। আমার বাবার চোখে যেন পানির ফোঁটা জড়বে। একটু পরে এরকমই লাগছিল। আমি বুঝতে পারলাম ওই সময় আমার বাবা মায়ের জন্য আমি কত বড় গুরুত্বপূর্ণ একটা পার্সন। বাবা মায়ের ভালোবাসা দেখে আবেগলুত হয়ে গেছিলাম আমি। তখনই উপস্থিতি অনুভব করলাম বুড়ি মহিলার। আমাকে ইশারা দিয়ে তার সাথে যেতে বললো। আমি তার পিছে পিছে হাঁটতে লাগলাম। 6 বছর আগের প্রতিজ্ঞা পূরণ করতে হঠাৎ করে লাগলো একটা আলোক রশ্মি আমার সামনে আসলো এবং আমাদেরকে নিয়ে গেল ওই পাহাড়ের কাছে, যেটাতে কিনা হাজার হাজার বছর ধরে মৃত্যু যন্ত্রণায় পালাচ্ছে লক্ষ লক্ষ জিন। আর ওই জিনের মাঝ থেকে নিয়ে আসবো বুড়ির 2টি ছেলেকে। বুড়ি আমাকে বলল, শুরু করো তোমার যাত্রা, ভয় পাবে না কোনো কিছুতে, কারণ তোমাকে না কোনো সিন স্পর্শ করতে পারবে, না তোমার কেউ ক্ষতি করতে পারবে। তুমি শুধু তোমার আত্মাকে নিয়ে যাচ্ছ, শরীরটা হসপিটালে আছে। আমি শুরু করতে গেলাম আমার জীবনের সবচাইতে ভয়াবহ যাত্রা। পাহাড়ে পা রাখতে শুনতে পেলাম এক ভয়াবহ আর্তনাদের শব্দ। হার্টবিটটা যেন বাঁচতে শুরু করলো। শুরুতে এত ভয়াবহ আর্তনাদ শুনে কেমন যেন নিজেকে নিজে প্রশ্ন করলাম, আবার নিজে নিজেকে উত্তর দিলাম। 6 বছর যে জিনিসের জন্য অপেক্ষা করছিলাম, যে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছিলাম, সেটা থেকে মুক্তি পাবো আজ। আজ ভয় পেলে কি চলবে? মনটা শক্ত করে উপরে ওঠার জন্য যাত্রা শুরু করলাম। পুরো পাহাড়টা জুড়ে হাজার হাজার আর্তনাদ করছে। সবাই যেন আমাকে খেয়ে নিতে চাচ্ছে, কারণ হাজার হাজার বছরের ক্ষুধা তাদের সাথে আছে এবং তারা এত বছরের ক্ষুধার্ত জিন। অনেক জিন উঠে দাঁড়ানোর শক্তি হারিয়ে ফেলেছে। জিন জাতির মধ্যেও পাগল থাকে। ওই দিন আমি দেখতে পেয়েছিলাম সবাই আমাকে এসে থামা দিতে চাচ্ছে, মারতে চাচ্ছে, কিন্তু সবাই আমাকে ভেদ করে চলে যাচ্ছে। আমি অপর পাশ দিয়ে চলে যাচ্ছি এক অনন্তকালে। আমি 1 ঘন্টা চলতে চলতে দূরে দেখতে পেলাম বুড়ির কথা মতো একটা কালো পাথরের উপরে বসে আছে 2টো ছেলে। ওরা অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। ওদেরকে লাগছিল ওরা যেন কারো অপেক্ষা করছিল। ইশারা দিলাম ওদেরকে, ওরা দৌড়াতে দৌড়াতে আমার কাছে আসলো। তখন আমি ওদের মায়ের নাম বললাম এবং বললাম উনি আমাদেরকে পাঠিয়েছেন। ওরা আমাদেরকে কিছু বলতে চাচ্ছে, কিন্তু ওদের ভাষাটা আমি ঠিক বুঝতে পারছি না। আমি ওদেরকে হাত দিয়ে ইশারা করলাম যে আমার পেছনে পেছনে আসো। ওরা আমার কথা মতো আমার পেছনে পেছনে আসলো। সামনে গিয়ে দেখতে পেলাম ভাঙা একটা ঘর। আমি বুঝতে বাকি রইল না এই ঘরের ভেতরেই আছে ওই ঝুলা, এবং ওই ঝুলার মাটি আমি আবারও ওই রাস্তা ধরে নিচে নামতে হবে। ধীরে ধীরে গিয়ে ঘরটার ভেতরে প্রবেশ করলাম। লাগছিল যেন ঘরটা পাথর দিয়ে বানানো, আর পাথরের উপরে মরুভূমির বালি এসে জমাট বেঁধে গেছে। ছোট ঘরে বাম পাশে পাথরের উপর করে রাখা একটা ঝোলা লাগছিল, হয়তো বাঁশের ঝোলা, পশুর পাখির একদম চামড়া দিয়ে বানানো হয়েছে। ঝোলা থেকে 15টা মোটামুটি আমার কাছে থাকা ব্যাগে ধরলাম, কারণ বুড়ো মহিলা আমাকে বলে দিয়েছিল 15 মোটের বেশি যেন বানে লাগে এবং সেগুলো যেন নিয়ে আসে। মাটি আনার পরে শুরু করলাম নিচে যাওয়ার যাত্রা। 100 কদম দেওয়ার পর 1 মুঠি মাটি সামনে মরা লাগবে। ঠিক ওরকম ভাবেই নেমে আসছি। শেষ পর্যন্ত 9টি দরজা খুলে 2টি জিনকে নিয়ে বের হতে সক্ষম হই। দরজা মানে বোঝানো হয়েছে
তাবিজগুলো। আমরা আগে জেনেছিলাম এক একজন জিন হুজুর 4-5টা রাস্তা দিয়ে উঠেছেন এবং 10টা তাবিজ রেখে গিয়েছিলেন 9টা দরজা খুলে, কিন্তু সর্বশেষ দরজায় এসে ঘটে এক অস্বাভাবিক ঘটনা। দেখতে পাই একটা জিন আমাদের দিকে দৌড়ে দৌড়ে আসলো এবং আমার ওই ব্যাগ থেকে একটা মুঠি হাত নিয়ে একটা হাসি দিল এবং বাইরে থেকে বুড়ো মহিলা চিৎকার দিয়ে বলতে লাগলো, মাটি দ্বারা বের হতে পারবি না, তুই এমনটা করিস না। 25 বছর ধরে ব্যাকুল হয়ে আসি আমি সন্তানগুলোকে বুকে নেওয়ার আশায়, তোর ভুলের কারণে চিরদিনের জন্য হারিয়ে ফেলবো আমার 2 সন্তানকে। ভয় পড়ি, এরকম কাজ করিস না। কিন্তু খারাপ জিন বলল, আমিও 10 বছর আগে এখানে এসে আটকা পড়ে গেছি, আর বের হতে পারিনি। আজ আমি বের হব। এই বলে সামনে বালুগুলো যেন মানলো, আর তখন বুড়ি মহিলা চিৎকার দিয়ে আমার হাত ধরে টানে টানে রীতিমতো ফেলে দিল এবং নিজেকে বন্দি জেলখানায় বন্দি করে দিল। আর খারাপ জিনটি বের হতে হবে তখনই অদ্ভুত অলৌকিক কিছু এসে ওর মাথা আলাদা করে দিল। শেষ পর্যন্ত আমি জানতে চাইলাম কেন এমন করলো ওই বুড়ি মহিলা। আমাকে বলল, আমার হাতে সময় নাই, আমি চিরকালের জন্য এখানে বন্দি হয়ে গেলাম। নিয়ম অনুযায়ী যদি একসাথে 2টা মোট পানি মারা হয় তাহলে ওই 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 দরজাটা আগামী 30 বছর যাবৎ খোলা যাবে না। তাই আমি তোমাকে চাচ্ছিলাম না জেলখানায় বন্দি করতে। আমার ইচ্ছা ছিল ছেলেদেরকে বাইরে আনতে, কিন্তু আমার কপাল খারাপ, আমাকে এই জেলখানায় ছেলেদের সাথে থাকতে হবে। এটাই মনে হয় আমার কপালে লেখা ছিল। এই বলে বুড়ি মহিলা এবং তার 2 সন্তান নিমিষে মিলিয়ে গেল পাহাড়ের সাথে। তখন আমি খেয়াল করে দেখলাম আমার ডান হাত কনি থেকে কবজি পর্যন্ত কেটে ফেলেছে। দুঃখ মন ভরা নিয়ে উঠতে যাব, কিন্তু পারছিলাম না। 6 বছর ধরে যাদেরকে বাঁচাতে যাওয়ার কথা তাদেরকে তো বাঁচাতে পারলাম না, সাথে বুড়ি মহিলাকেও বন্দী হতে হলো ওই জেলখানায়। আমার মাথায় যেন ঘুরছিল এবং আমি অজ্ঞান হয়ে পড়ি। আমি জ্ঞান ফিরে পাই, আবিষ্কার করলাম আমি হসপিটালের পেটে। আমার হাতে নাকি 10টা সেলাই দেওয়া হয়েছে। আমি নাকি 5 দিন অজ্ঞান অবস্থায় ছিলাম। এবং সব কথা শোনার পর আমি একটু অবাক হইনি। আমি তো জানতাম আমি কোথায় ছিলাম। দুঃখ ভরা মন নিয়ে হাসপাতাল থেকে এবং উঠে পড়ে চলে গেলাম আমার রুমে। আর এখানে মূলত ঘটনাটি বা গল্পটি শেষ হয়ে যায়। কিন্তু আজ আমার মন কাঁদে, ইচ্ছা করে আবারও যদি নতুন কোনো ভাবে শুরু করা যায় আমার জীবনটাকে, আর আমি যদি ওদেরকে বাঁচাতে পারতাম। জেফরি ভাই, অসংখ্য ধন্যবাদ। এত সুন্দর করে আপনি আমার লেখাটিকে আপনার প্রিয় ভাই বোনদের মাঝে তুলে ধরেছেন এবং আমার প্রিয় লিসনারগণ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে দারুণ দারুণ কমেন্ট করে ঘটনা লিখতে উৎসাহ করার জন্য। এবং আন্তরিকভাবে দুঃখিত ঘটনাটি এক পর্বে দিতে পারেনি। আর আপনারা তো অবশ্যই বুঝেছেন ঘটনাটা কতটা বড় ছিল। যাই হোক, আজ পুরো ঘটনাটা আপনারা পেয়ে গেলেন। জেফরি ভাই, লাভ ইউ ব্রো। আবারও দেখা হচ্ছে আগামী বৃহস্পতিবার। আজকের মতো আল্লাহ হাফেজ এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কেমন ছিল আজকের সর্বশেষ খণ্ডটি। আসসালামু আলাইকুম, ইতি মাজিদ বলছিলাম।